brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখছেন জি24 ঘন্টা আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। আপনারা জানেন 21শে জুলাইয়ের খবর মানেই জি24 ঘন্টা। একেবারে চারটি মঞ্চের এক্সক্লুসিভ প্রত্যেকটি বক্তব্য আপনাদের শুনিয়েছি। আর আমি আপনাদেরকে এই মুহূর্তে জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এতদিন কার্যত কোনো কথা না বলে আজ একেবারে বিস্ফোরক হয়ে উঠলেন। কি বললেন, দলবদলু থেকে শুরু করে বাইরে নতুন করে আন্দোলন, আসল তৃণমূল, কোনো এসব বাদ রাখলেন না। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘ বক্তব্যে জানাবো। আর আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বললেন এবং ঋতব্রতপন্থী তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সমস্ত কিছু জানাবো আমি সব্যসাচী, তারপর নীলাঞ্জনা। একদমই ফের অসিত মজুমদারকে গ্রেফতার করা হয়েছে 21শে জুলাইয়ের মঞ্চে। কালীঘাটের তৃণমূলের এই নেতা আসছিলেন, ঠিক তার আগেই তাকে গ্রেফতার। কি অভিযোগ আমি নীলাঞ্জনা জানাবো আপনাদের। শুরুতেই নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21শে জুলাই মঞ্চে কি বার্তা দেন, এটা সবসময় তৃণমূল স্তরের কর্মীদের কাছে একটা আলাদা বিষয়, রাজনৈতিক দিক থেকেও খুব তাৎপর্যপূর্ণ। এবার ছিল আলাদা গুরুত্ব, কারণ এবার আসল তৃণমূল, নকল তৃণমূল, ঋত তৃণমূল, মমতা তৃণমূল, কে কোথায় কি বার্তা দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ধরে প্রত্যেকটি জায়গায় বিষয়ে তিনি বার্তা দিলেন। তিনি সবচেয়ে বড় কথা বললেন, সবচেয়ে বেশি আক্রমণ করলেন ঋতব্রত শিবিরকে, নাম না করে গদ্দার দলবদলুদেরকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে যারা শিবির বদলেছে তারা দলবদলু ইঁদুর, গদ্দাররা তারা চলে গেছে, এতে দলের ভালো হবে, আপদ বিদায় নিয়েছে, লড়াই জারি থাকবে, প্রতীক কাটলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন বলে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতন লড়াই করি, এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। নকল বেড়াল তপস্বী হয়ে, বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, বিজেপিতে যান, বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করবার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা বলে দেবে, কানায় কানায় পূর্ণ করে দেবে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মূল বোঝানোর চেষ্টা করলেন যে যারা গেছেন সেটা আপদ বিদায় হয়েছে, দল তিনি নতুন করে গড়ে নেবেন এবং আজ থেকে সেই লড়াই শুরু করলেন। আজকের যে মূল বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কিন্তু আগাগোড়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে তিনি আক্রমণ করেছেন। যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ যারাই গেছেন তারা মূলত ইডি সিবিআই এর ভয়ে তারা চলে গেছে এবং তারা বেশ কিছু লোক দলের মধ্যে থেকে করে খেয়েছে। কিন্তু যারা চলে গেছে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। তিনি নতুন করে দল গঠন করবেন আগামী প্রজন্মকে দিয়ে এবং পুরনো যারা রয়েছে দলের তাদেরকে নিয়ে নতুন দল গঠন করবেন এবং তারা যারা আত্মসমর্পণ করেছেন কি বিজেপির কাছে তাদেরকে যে আর কোনো দিন দলে ফেরানো হবে না, সেই বার্তাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বেড়াই শোনা গেল যে আর কোনো দিন তাদেরকে ফেরানো হবে না। কিন্তু পুরনো কর্মী যারা আছেন তারা ফিরে আসুন, নতুনদের সামনে রাখা হবে, দেখেই মমতা বন্দ্যোপাধ্যায় দল চলবে বলে তিনি আজকে পরিষ্কার বার্তা দিয়েছেন। পাশাপাশি দাঁড়িয়ে দলের সিম্বল যে চলে যেতে পারে এই আশঙ্কার কথাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল পথে শোনা গেল। তিনি কার্যত বললেন যদি সিম্বল চলেও যায়, মানুষই হচ্ছে আসল সিম্বল, মানুষের সিম্বলে তিনি চলবেন। কিন্তু এই সিম্বলের জন্য তিনি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করবেন সেই হুঁশিয়ারিও দিয়ে রাখলেন যে সিম্বলের জন্য তিনি লড়াই করবেন সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবং এর পাশাপাশি আমি দিনে তিনি জেলায় সফর করবেন এবং পাশাপাশি দাঁড়িয়ে সরকার যদি সরকারের মতো কাজ না করে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করে, সেক্ষেত্রে নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তার আগামী দিনে নবান্ন অভিযান, রাইটাস অভিযান, লালবাজার অভিযানও হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকার যদি ভালো কাজ করে তাহলে সম্পূর্ণ সহযোগিতা পাবে। কিন্তু সরকার যদি শুধু বেঁচে বেঁচে তৃণমূল কংগ্রেসকে হেনস্থা করে তার জন্য সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একটু শোনাই। ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে। তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন।
রাখুন, ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো রাখুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি, এটা হচ্ছে বাস্তব। সন্দীপন সাহা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সন্দীপন বাবু, জি24 ঘন্টায় স্বাগত। আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আমি শুধু একটা অ্যাডেড কোশ্চেন করব, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে গাদ্দার বলেছেন, আপনারা কি মেনে নিচ্ছেন? চ্যাটার্জি কমিশনের রিপোর্টটা পাবলিশ না করে সেটাকে লুকিয়ে রাখা হলো কার স্বার্থে? এই প্রশ্নের উত্তর তিনি আগে দিক। শহীদ স্মরণ সমাবেশ করার সব নৈতিকতা হারিয়ে ফেলেছেন উনি চ্যাটার্জি কমিশনের রিপোর্ট পাবলিশ না করে তার যা রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশনগুলোকে না মেনে তিনি শহীদদেরকে নিয়ে প্রতারণা করেছেন, তাদেরকে সামনে রেখে শুধু রাজনীতি করেছেন। 21শে জুলাই করেছেন সেলিব্রিটিদেরকে সামনে বসিয়ে, আর শহীদ পরিবারদেরকে যথাযথ সম্মান তিনি দেননি। আজ শহীদ পরিবারদেরকে সামনের রোতে বসিয়ে আমরা শহীদ স্মরণের সমাবেশ করেছি এবং শহীদ পরিবারদের পাশে দাঁড়াবার আমরা অঙ্গীকারবদ্ধ। সন্দীপন বাবু, আপনাদের তো পরিষ্কারভাবে বিজেপির বি টিম বলেছে, আপনারা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছেন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তৃণমূল কংগ্রেস, স্বীকৃত তৃণমূল কংগ্রেস, আমরা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। সেটা আজকে মেয়র রোডে মানুষের উচ্ছ্বাস দেখে সেটা প্রতিষ্ঠিত। মানুষ যে পূর্ণ সমর্থন আমাদের দিকে দেখাচ্ছে সেইটা উনিও দেখতে পেরেছেন বলেই আজকে ভাষা জ্ঞানহীন হারিয়ে তিনি এইভাবে করে আক্রমণ করছেন। এই আক্রমণ সন্দীপন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্লোগান দিচ্ছেন তখন তিনি এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে স্লোগানে শোনা গেল আসল তৃণমূল জিন্দাবাদ। এইটা আপনারা কি বলবেন? তৃণমূল কংগ্রেস যাদের সাথে তৃণমূল কংগ্রেসের এমএলএরা রয়েছে, যাদের সাথে তৃণমূল কংগ্রেস যারা গঠন করেছেন, যারা তৃণমূল কংগ্রেসটাকে দাঁড় করিয়েছেন তারা রয়েছেন, এবং সর্বোপরি যাদের সাথে কর্মী সমর্থকরা রয়েছে তারাই তৃণমূল কংগ্রেস। এটা বারংবার প্রমাণ হচ্ছে। তাও তিনি কি বলার, উনি কি বলছেন না বলছেন সেটা দায়িত্ব ওনার। আমরা আমাদের কাজ করে যাব। আমরা যেইভাবে লড়াই করছি সেই লড়াই আমরা জারি রাখবো। আরেকটা প্রশ্ন করছি, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুধাবন করতে পেরেছেন হয়তো যে আপনাদের আইনি লড়াইয়ের মাধ্যমে চলে যেতে পারে তৃণমূল কংগ্রেসের লোগো। সেক্ষেত্রে তিনি বলেছেন প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন। তিনি সুপ্রিম কোর্ট যেতে পারেন, ইন্টারন্যাশনাল কোর্ট যেতে পারেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আজকে যেখানে তার দলের নির্বাচিত, উনি তখন চেয়ারপারসন ছিলেন, দলের নির্বাচিত বিধায়করা তারা এবং বাকি যারা সংগঠনের বিভিন্ন পদে ছিলেন সকলে মিলে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সেটা গঠন করেছেন, গঠন করে অরূপ রায়কে চেয়ারপারসন করেছেন। তো তৃণমূল কংগ্রেস আজকে যারা ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেম্বার তারাই তৃণমূল কংগ্রেস, এবং তাদের সাথে থাকা যত সমর্থক তারা তৃণমূল কংগ্রেস। যেই বিধায়করা যার সংখ্যা 2/3 বেশি, 60-এর ওপরে, তারা যারা সই করে স্পিকারের কাছে, মাননীয় স্পিকারের কাছে চিঠি জমা দিয়েছেন কে এলওপি হবেন এবং কে চিফ হুইপ হবেন, তারাই তৃণমূল কংগ্রেস। উনি কোন কোর্টে যেতে চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তৃণমূল কংগ্রেস আমরা, এবং আমরাই থাকবো তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ সন্দীপন বাবু। সব্যসাচী, এইটা তো মোটামুটি বোঝা গেল কে গদ্দার কে কি, পাল্টা অভিযোগ শোনা গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সরব হয়েছেন, পাল্টা হুঁশিয়ারি এসেছে, ওখানেও আবার একটা হযবরল পরিস্থিতি। একদমই। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে মূলত অবশ্যই বিজেপিকে টার্গেট তো করেইছেন, কিন্তু ঋতব্রতপন্থী তৃণমূল তাদের বিরুদ্ধেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছেন এবং মনে করিয়ে দিতে চেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলই আসল তৃণমূল, এটাই শিকড়। মায়ের হাত ছেড়ে যারা বেরিয়ে যায় তাদেরকে এই ধরনের কিছু করা উচিত নয়, তাদের বিশ্বাসযোগ্যতা কিছু নেই। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সংক্ষিপ্ত বক্তব্যেই খোঁচা দিতে ছাড়েননি, বিজেপিকেও একই সঙ্গে চ্যালেঞ্জ জানিয়েছেন। এবং যে ভিড় যে তার সভাতেই বেশি হয়েছে, এই সভাতেই বেশি হয়েছে, সেই বিষয়টাও একেবারে কর্মীদের মধ্যে তাড়িয়ে দিতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চাগিয়ে দিতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলই আসল তৃণমূল, ঋতব্রতপন্থী তৃণমূল কার্যত বিজেপির বি টিম। পুলিশ যাদের
করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুকগুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করবো। কথা দিয়ে গেল, দেখি কত ক্ষমতা। কি করবেন, কি করবে বিজেপি? জেলে রাখবে, মিথ্যা মামলায় ঢোকাবে, ঢোকাও, তাও বশ্যতা স্বীকার করব না। মেরুদণ্ডটা ফর সেল নয়। বিজেপি যদি মানুষের রায় জিতে থাকেন তাহলে এত ভয় কেন? তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা মামলায় জেলে ঢোকানো, নেতাদের উপর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এখনো আছে তাদেরকে ভয় দেখানো, তৃণমূল কংগ্রেসকে চমকে ধমকে লাভ নেই। মধ্যগত অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইলেন যে 21-এ তারা যেটা আয়োজন করেছেন সেটার আকার আরও বড় হতো, জনতার তৃণমূল কর্মীদের আরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হতো, কিন্তু এটা বিজেপি চক্রান্ত করেছে, তারপরেও সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে এবং ঋতব্রতপন্থী তৃণমূলের কাছে কোনো কর্মী নেই, জনতার সমর্থন নেই, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন। এবং একই সঙ্গে কোথাও এই 21-এর মঞ্চ থেকে ঘুরে দাঁড়ানোর বার্তাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই সেই বার্তাটা সামনে রাখলেন তিনি, এবং একই জায়গায় দাঁড়িয়ে কার্যত বিজেপিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ঋতব্রতপন্থী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তোপ দাগা হয়েছিল। মদন মিত্র সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখেছেন এবং তার জন্য তৃণমূল কংগ্রেসের যে এই হাল সেটাও দাবি করেছেন। সেখানে পাল্টা অভিষেকের চ্যালেঞ্জ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই গোটা বিষয়টা নিয়ে পাল্টা কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাই। কোন দল আমরাও ওনাদের নেবো কিনা সেটাও তো আলোচনা করব। ওনারা অ্যাপ্লাই করলে ভেবে দেখতে পারি। ইলেকশন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষা করছি। ইলেকশন কমিশনের সিদ্ধান্ত এসে যাবে। ইলেকশন কমিশনের ওপর আমরা আস্থাশীল। এনডব্লিউসি বসে ঠিক করবে। অভিষেকবাবুকে নেওয়ার ব্যাপার নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি বা অন্য কেউ আসতে চান, এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার নয়, কালেকটিভলি বসে আমরা ঠিক করব, আলোচনা করে দেখব। ফলে এই জায়গায় আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনলাম, যেখানে তিনিও কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে তাদের একেবারে দ্বিমুখী লড়াই লড়তে হবে। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার আগে বলছিলেন যে তীরটা যেন বিজেপির দিকে থাকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্যে স্পষ্ট যে যেভাবে ভাগাভাগি হয়ে গেছে গোটা বিষয়টা, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে নতুন করে আবার গোটা বিষয়টা শুরু হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে প্রয়োজনে ককরোচ জনতা পার্টির মঞ্চ থেকেও তারা আন্দোলন করবেন। ফলে সার্বিক ইন্ডিয়া জোটের কথা বলেছেন। ফলে সার্বিকভাবে বিরোধী জোট এককাট্টা করে নতুনভাবে আবার ঘুরে দাঁড়ানোর যে বার্তা, সেটাই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যেমন এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। আরও গোটা বিষয়টা বুঝে নেব বার্তা কী এলো, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে ঠিক কী বার্তা এলো, ঠিক যদি বুঝিয়ে বলো। না, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন গেছে এই মুহূর্তে, আমরা পরে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে যে বক্তব্য এসছে, সেখান থেকে ঋতব্রতর তরফেও পাল্টা বক্তব্য এসছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে আজকে 21শে জুলাইয়ের যে ভাগাভাগির যে একটা গোটা বিষয়টা, সেখান থেকে কিন্তু একটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুয়ের তরফ থেকেই দাবি এলো যে অ্যাকচুয়ালি তারাই আসল তৃণমূল, যেখান থেকে বিজেপির বি টিম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এবং তারপর থেকেই কিন্তু গোটা বিষয়টা কিন্তু একেবারে অন্য রকম একটা রাজনৈতিক মাত্রা পেয়ে গেল।
আমি আবারও শ্রেয়সীর কাছে যাব, তবে শ্রেয়সীর কাছে আরেকটা বিষয় জানতে চাইব, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফে এই গোটা বিষয়ের কি প্রতিক্রিয়া? শ্রেয়সী। শ্রেয়সী শোনা যাচ্ছে না? আবারও আমরা যোগাযোগ করতে পারলাম না শ্রেয়সীর সঙ্গে, আবারও পরে যোগাযোগ করার চেষ্টা করব। আমরা যাব পরের খবরে। নীলাঞ্জনা। আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে অসিত মজুমদার, তাকে গ্রেফতার করা হলো আবারও। কালীঘাট শিবিরের এই নেতাকে আবারও গ্রেফতার করা হয়েছে। এবার অভিযোগ তোলাবাজির মামলায় অসিত মজুমদারকে গ্রেফতার করা হয়েছে চুঁচুড়া থানার পুলিশ। প্রাক্তন তৃণমূল বিধায়ককে আজ সকালে বাড়ি থেকে তুলে নিয়ে আসে, এরপর থানায় দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এরপর অসিত মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের মনে থাকবে এর আগেও অসিত মজুমদারকে গ্রেফতার করা হয়েছিল গত 31শে মে। পুলিশের কাছে বাধা, তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগ ছিল। 19 দিন পর জামিনে মুক্তি পেয়েছিলেন, তারপর ফের তাকে গ্রেফতার। কি অভিযোগ আরো ডিটেলে জানাবেন বিধান সরকার রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি বিধান। দেখো, অভিযোগ হয়েছে যেটা একটি পুরনো মামলায়, সেখানে চুচুড়ারই এক বাসিন্দা মহিলা, তার একটি সম্পত্তি জোর করে দখল করার অভিযোগ রয়েছে অসিত মজুমদারের বিরুদ্ধে, এবং সেই মামলাতেই আজকে সকালবেলায় তাকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। চুচুড়া আদালতে তাকে আজকে পেশ করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে নির্দিষ্ট করে যে অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে কিছু তথ্য প্রমাণ পুলিশের হাতে এসেছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু অসিত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।